হ্যালো ক্লাস 5 এর বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি তোমাদের লেসন 7 অর্থাৎ দ্য রেবেল পোয়েট। এই রেবেল পোয়েটের পার্ট 2 নিয়ে অর্থাৎ সেকেন্ড ইউনিট নিয়ে। দেখো তোমাদের এখানে লাইন বাই লাইন বাংলা মানে তো থাকছেই, সঙ্গে থাকছে এর যে অ্যাক্টিভিটিস রয়েছে সেই অ্যাক্টিভিটিসগুলো। তো চলো কথা না বাড়িয়ে আমরা মেন টপিকে প্রবেশ করি। দেখো টেক্সটটা শুরু হচ্ছে এইভাবে, আঙ্কেল রহিম এন্টার্স দ্য রুম। দেখো কাকু রহিম রুমের মধ্যে প্রবেশ করলেন। দেখো হি জয়েন্টস ইন দ্য কনভারসেশন। দেখো ইতিপূর্বে প্রীতম এবং প্রীতমের বাবার মধ্যে যে কনভারসেশন বা কথোপকথন হচ্ছিল, সেই কথোপকথনের মধ্যে কাকু জয়েন করলেন। ঠিক আছে, কাকু রহিম জয়েন করলেন। প্রীতম বলছেন, ডিড কুমুদরঞ্জন ইন্সপায়ার হিম। হিম বলতে এখানে কাজী নজরুল ইসলামের কথা বলা হয়েছে। অর্থাৎ ডিড কুমুদরঞ্জন ইন্সপায়ার হিম টু রাইট পোয়েমস। অর্থাৎ দেখো কাজী নজরুল ইসলামের যে স্যার কুমুদরঞ্জন মল্লিক, তিনি কি কাজী নজরুল ইসলামকে উদ্বুদ্ধ করেছিলেন লেখার জন্য, কবিতা লেখার জন্য? ফাদার বলছে ইয়েস, হ্যাঁ। বাট নজরুল ওয়াজ অলসো ইনফ্লুয়েন্সড বাই রবীন্দ্রনাথ অ্যান্ড পার্সিয়ান পোয়েটস লাইক হাফেজ অ্যান্ড খাইয়াম। দেখো শুধুমাত্র যে কুমুদরঞ্জন মল্লিক স্যারই তাকে ইন্সপায়ার করেছিলেন এমনটা নয়, কাজী নজরুল ইসলাম আরও ইন্সপায়ার হয়েছিলেন। দেখো কার দ্বারা? না তো রবীন্দ্রনাথ ট্যাগরের দ্বারা, এবং আরও দুজন পার্সিয়ান বা পারস্যের যে তোমার লেখক ছিলেন যেমন হাফেজ এবং খাইয়াম, এদের দ্বারাও কিন্তু উনি কিন্তু ইন্সপায়ার্ড হয়েছিলেন, প্রভাবিত হয়েছিলেন, অনুপ্রেরণা পেয়েছিলেন। আঙ্কেল রহিম বলছে, ডিড ইউ নো দ্যাট নজরুল জয়েন্ট দ্য আর্মি আন্ডার ব্রিটিশ। তুমি কি জানো নজরুল ইসলাম ব্রিটিশদের অধীনে সেনাবাহিনীতে যোগদান করেছিল? হি ওয়াজ ইন দ্য 49th বেঙ্গল রেজিমেন্ট। দেখো উনি কিন্তু 49তম বাংলার যে স্থায়ী সেনা ছাউনি ছিল সেখানে কিন্তু যোগদান করেছিল সেনাবাহিনীর মধ্যে। রেজিমেন্ট বলতে স্থায়ী সেনাবাহিনীকে বলা হয়। ঠিক আছে। আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের পর দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ডেড ইন 1920। দেখো প্রথম বিশ্বযুদ্ধের পরে এই রেজিমেন্ট কিন্তু ভেঙে দেওয়া হয় 1920 সালে। ঠিক আছে, রেজিমেন্ট ভেঙে দেওয়া হয়। এবার নজরুল ইসলাম কিন্তু তার কিন্তু জব কিন্তু থাকে না। ওকে, সো হি কেম টু ক্যালকাটা। দেখো এই কারণে কিন্তু উনি কলকাতায় চলে এলেন। ফাদার বলছেন, দেখো অ্যাট দ্যাট টাইম অর্থাৎ সেই টাইমে অর্থাৎ 1920 সালের দিকে কথা বলা হয়েছে, ইন্ডিয়ানস হ্যাড রাইজেন আগেনস্ট ব্রিটিশ রুল। দেখো ভারতীয়রা কিন্তু কি ব্রিটিশদের যে তোমার এর বিরুদ্ধে অর্থাৎ অত্যাচারের বিরুদ্ধে কিন্তু সোচ্চার হন। ঠিক আছে, বিদ্রোহ শুরু করেন। ওই জন্য বলা হয় যে হ্যাড রাইজেন আগেনস্ট ব্রিটিশ রুল। ব্রিটিশদের যে শাসন, সেই শাসনের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন, বিদ্রোহী হয়েছিলেন। নজরুল প্রোটেস্টেড আগেনস্ট দ্য ক্রুয়েলটি অফ ব্রিটিশ ইন হিজ ওন ওয়ে। ক্রুয়েলটি মানে কি? নিষ্ঠুরতা। নজরুল ইসলাম কিন্তু তার যে নিজস্ব পদ্ধতি, সেই পদ্ধতিতে কিন্তু ব্রিটিশদের যে ক্রুয়েলটি, নিষ্ঠুরতা, তার বিরুদ্ধে কিন্তু সোচ্চার হয়ে উঠেছিলেন। ইনফ্যাক্ট হি অলসো স্টার্টেড রাইটিং পোয়েমস। উনি কিন্তু লিখতে শুরু করেছিলেন কবিতা, এসেজ, দেখো প্রবন্ধ, দেখো সংস টু ভয়েস হিজ প্রোটেস্ট, এবং কিন্তু গান রচনা করতে শুরু করেছিলেন তার যে তোমার বিরোধিতা, প্রোটেস্ট, সেই প্রোটেস্টটাকে তুলে ধরার জন্য জনসমক্ষে। ওকে, হি ইজ দ্য রেবেল পোয়েট অফ ইন্ডিয়া। দেখো কাজী নজরুল ইসলাম ছিলেন বিদ্রোহী কবি। দেখো রেবেল কথা মানে হচ্ছে বিদ্রোহী। প্রীতম বলছে, দেখো আই হার্ডলি নিউ অ্যাজ মাচ। দেখো আমি কিন্তু এত কিছু জানতাম না। দেখো হার্ডলি কথার অর্থ হচ্ছে নট, যেখানে এই হার্ডলি কথাটা থাকবে মনে মনে NOT নট বসিয়ে নেবা। ওকে, আই হার্ডলি নিউ অ্যাজ মাচ, আমি এত কিছু কিন্তু জানতাম না। ফাদার বলছেন, ইউ শুড রিড হিজ পোয়েমস লাইক, কি বলছে, কান্ডারি হুঁশিয়ার, খেয়া পারের তরণী অ্যান্ড অলসো লিসেন টু হিজ সংস। তোমার উচিত কি না তো কান্ডারি হুঁশিয়ার এবং খেয়া পারের তরণী এবং আরও যে সমস্ত গান উনি কম্পোজ করেছিলেন এই সমস্ত গান কিন্তু তোমার শোনা উচিত। দ্য ব্রিটিশ ওয়ার অ্যাফ্রেড দ্যাট নজরুলস রাইটিং কুড ইনস্টিগেট দ্য ইন্ডিয়ানস ফ্রিডম ফাইটার। তখন ইনস্টিগেট কথা মানে হচ্ছে উদ্বুদ্ধ করা। ব্রিটিশরা কিন্তু ভয় পেয়ে গেছিলেন নজরুলের যে লেখা, সেই লেখাগুলো কিন্তু ভারতের যে স্বাধীনতা সংগ্রামী রয়েছে তাদেরকে উদ্বুদ্ধ করবে। ঠিক আছে, এই জন্য ব্রিটিশরা কিন্তু ভয় পেয়ে গিয়েছিলেন। প্রীতম বলছেন, দেখো হোয়াট ডিড ব্রিটিশ ডু। ব্রিটিশরা কী করলো? আঙ্কেল রহিম বলছেন, দ্য ব্রিটিশ গ্রিউ পারটার্ভড। পারটার্ভড মানে যে বিচলিত হওয়া। ব্রিটিশরা কিন্তু বিচলিত হয়ে পড়লেন। ইন 1922 সালে নজরুল স্টার্টেড আ ম্যাগাজিন ধূমকেতু, হোয়ার হি পাবলিশড, তা কি বলছে, আনন্দময়ীর আগমনী আ পোয়েম। দেখো যেখানে কিন্তু উনি প্রকাশ করেছিলেন অর্থাৎ এই ধূমকেতু ম্যাগাজিনে আনন্দময়ীর কি বলতে আগমনী একটা কবিতা, সেই কবিতা কিন্তু উনি কিন্তু 1922 সালে কিন্তু ধূমকেতু ম্যাগাজিনে কিন্তু পাবলিশ করেছিলেন। ওকে, আঙ্কেল রহিম বলছেন, দেখো
দ্য ব্রিটিশ রেডেড দ্য অফিস অফ ধূমকেতু। ব্রিটিশরা কিন্তু ধূমকেতুর যে অফিস, সেই অফিস কিন্তু হানা দিলেন। রেড করা মানে হানা দেওয়া। দ্য পোয়েট ওয়াজ অ্যারেস্টেড ফ্রম কুমিলা। দেখো পোয়েটকে কিন্তু গ্রেপ্তার করা হলো কুমিলা থেকে। প্রীতম বলছে দেখো হোয়াট হ্যাপেন্ড দেন, তারপরে কি হলো? ফাদার বলছেন হি ওয়াজ ট্রান্সফার্ড টু হুগলি জেল। তাকে কিন্তু হুগলি জেলে স্থানান্তরিত করা হলো। অ্যান্ড দেয়ার হি বিগ্যান ফাস্টিং। ফাস্ট করা মানে হচ্ছে উপবাস করা। সেখানে কিন্তু উনি উপবাস করতে শুরু করলেন। ইট ওয়াজ হিজ ওয়ে অফ প্রোটেস্টিং আগেইনস্ট দ্য টর্চার অফ ব্রিটিশ। দেখো এটা তার যে পন্থা, ব্রিটিশদের যে তোমার ক্রুয়েলিটি, তার বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ জানানো, তার একটা নিজস্ব একটা পন্থা ছিল। প্রীতম বলছে ফর হাউ মেনি ডেজ ডিড হি ফাস্ট ফাদার। এই লাইনটা ভালো করে বোঝো। ফাদার বলছেন হি ফাস্টেড ফর মোর দেন আ মান্থ। উনি কিন্তু প্রায় 1 মাসেরও বেশি কিন্তু উনি উপবাসে কাটিয়েছিলেন, উপবাস করেছিলেন। ইন ডিসেম্বর 1923, দেখো 1923 সালের ডিসেম্বর মাসে হি ওয়াজ রিলিজড ফ্রম জেল। তাকে কিন্তু জেল থেকে মুক্তি করে দেওয়া হয়। ঠিক আছে, রিলিজ করা মানে ছেড়ে দেওয়া বা মুক্তি দেওয়া। প্রীতম বলছে থ্যাংক ইউ সো মাচ ফাদার। বাবা তোমাকে খুব ধন্যবাদ। নাও আই শ্যাল বি এবল টু সিং কারার ওই লৌহ কপাট উইথ জিল অ্যান্ড প্যাশন। দেখো অত্যন্ত আগ্রহ এবং আবেগের সঙ্গে এবার কিন্তু আমি কারার ওই লৌহ কপাট ওই গানটি কিন্তু করতে পারবো। আই এম সো প্রাউড দ্যাট দ্য টিচার হ্যাজ সিলেক্টেড মি ফর সিঙ্গিং। দেখো আমি অত্যন্ত গর্বিত যে শিক্ষক মহাশয় আমাকে নির্বাচিত করেছেন এটা গান করার জন্য বা গাওয়ার জন্য। আঙ্কেল রহিম বলছে দেন লেটস হেয়ার ইউ সিং। তাহলে চলো তোমার গানটা আমরা শুনি। উই কি বলছে উই শ্যাল সিং অ্যালং উইথ ইউ অ্যাজ ওয়েল। আমরা তোমার সঙ্গে কিন্তু গানটি গাইব। ওকে, দেখো দেখো এই হচ্ছে টেক্সট লাইন বাই লাইন মানে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কিন্তু বুঝতে সমস্যা হয়ে থাকে ভিডিওটা একটু আগাপিছা করে দেখো। লাইন বাই লাইন মানে কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। চলো আমরা কিন্তু এবার এই যে টেক্সট, এই টেক্সটের আগেনস্টে যে সমস্ত অ্যাক্টিভিটিস রয়েছে সেগুলো আমরা এক এক করে এবার দেখে নেব। দেখো অ্যাক্টিভিটি 3তে খেয়াল করো। দেখো হিজ পোয়েম ইন্সপায়ার দ্য ইউথ। দেখো ইউথদেরকে ইন্সপায়ার করেছিল টু ফাইট দ্য ব্রিটিশ, অর্থাৎ ব্রিটিশদের আগেনস্টে কিন্তু যুদ্ধ করার জন্য। দেখো আ পোয়েম দ্যাট হি রোড ওয়াজ, দেখো কোন পোয়েমটা লিখেছিল? কি বলছে খেয়াপাড়ের তরণী। দেখো এই কবিতাটা কিন্তু উনি লিখেছিলেন। নজরুল ওয়াজ কল্ড, নজরুলকে বলা হতো, কি বলা হতো? দ্য রেবেল পোয়েট, অর্থাৎ বিদ্রোহী কবি। নেক্সট দেখো বলা হয়েছে ট্রু ফলস। অ্যাক্টিভিটি 4 দেখো খেয়াল করো। দেখো আমরা ট্রু হলে টি লিখবো, ফলস হলে এফ লিখবো। ঠিক আছে, চলো আমরা এক এক করে দেখে নিই। দেখো প্রথমটা দেখো নজরুল ওয়াজ বর্ন হোয়েন ইন্ডিয়া ওয়াজ স্টিল আন্ডার ব্রিটিশ রুল। দেখো নজরুল যখন জন্মেছিলেন তখন কিন্তু ভারতবর্ষ ব্রিটিশ শাসনের অধীনে ছিল। এটা হচ্ছে ট্রু। দেখো নজরুল ওয়াজন্ট কি বলছে অ্যাট্রাক্টেড টু ফোক থিয়েটার, এটা ফলস। দেখো ইন স্কুল নজরুল মেড দ্য গ্রেট পোয়েট কুমুদরঞ্জন মল্লিক। স্কুলে কিন্তু মহান যে কবি কুমুদরঞ্জন মল্লিকের সঙ্গে নজরুলের সাক্ষাৎ হয়েছিল, এটা সত্য। নেক্সট বলছে দেখো নজরুল সার্ভ দ্য ইন্ডিয়ান আর্মি আন্ডার ব্রিটিশ রুল, অর্থাৎ ব্রিটিশ শাসনের অধীনে নজরুল কিন্তু সেনাবাহিনীতে যোগদান করেছিল, এটা একদম সত্য কথা। আমরা পড়লাম টেক্সটে। নজরুল ফাস্টেড ফর 30 days, একদম সত্য কথা। নজরুল কিন্তু প্রায় 1 মাসেরও বেশি কিন্তু ফাস্ট করেছিল, তাই তো? চলো নেক্সট অ্যাক্টিভিটি আমরা দেখে নেব। দেখো অ্যাক্টিভিটিতে কী রয়েছে? অ্যাক্টিভিটি 5 দেখো কি বলছে ফিল ইন দ্য চার্ট উইথ দ্য ইনফরমেশন ফর দ্য টেক্সট। টেক্সট থেকে তথ্য নিয়ে এই চার্টটি আমাদের ফিল আপ করতে হবে। দেখো 1910 সালে কী হয়েছিল? ইভেন্ট মানে ঘটনা। দেখো নজরুল মেট দ্য রেভলিউশনারি নিবারণ চন্দ্র। দেখো কী বলছে নিবারণ চন্দ্র যে মাস্টারমশাই ছিলেন তাদের সঙ্গে কিন্তু ওনার সাক্ষাৎ হয়। 1920 সালে কী হয়েছিল? দেখো দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ডেড, অর্থাৎ যে সেনাবাহিনীতে নজরুল ইসলাম যোগদান করেছিল ব্রিটিশ শাসনের অধীনে সেটা কিন্তু ভেঙে দেওয়া হয় ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে, তাই তো? 1922 সালে কী হয়েছিল? নজরুল স্টার্টেড আ ম্যাগাজিন ধূমকেতু। নজরুল কিন্তু একটা ম্যাগাজিন শুরু করেছিল যার নাম হচ্ছে ধূমকেতু। দেখো 1923 সালে নজরুল ওয়াজ রিলিজড ফ্রম জেল। জেল থেকে 1923 সালে নজরুলকে কিন্তু মুক্ত করে দেওয়া হয়েছিল। দেখো অ্যাক্টিভিটি 6 দিকে খেয়াল করো। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন। দেখো 4খানা প্রশ্ন রয়েছে, চলো আমরা এক এক করে দেখে নেব। হু ইন্সপায়ার্ড নজরুল টু রাইট পোয়েমস? দেখো কুমুদরঞ্জন, রবীন্দ্রনাথ ট্যাগোর অ্যান্ড পার্সিয়ান পোয়েটস লাইক হাফেজ অ্যান্ড খাইয়াম ইন্সপায়ার্ড নজরুল টু রাইট পোয়েমস। দেখো শুধুমাত্র কুমুদরঞ্জন মল্লিকই ইন্সপায়ার করেছিল এমনটা নয়, রবীন্দ্রনাথ ট্যাগোর এবং দুজন পারস্যের যে লেখক তারা যেমন হাফেজ এবং খাইয়ামও কিন্তু ইন্সপায়ার করেছিল নজরুল ইসলামকে পোয়েম লেখার জন্য। বিতে দেখো
হোয়াই ডিড নজরুল হ্যাভ টু লিভ আর্মি, দেখো আর্মি ত্যাগ করতে হয়েছিল কেন? দেখো নজরুল হ্যাড টু লিভ দ্য আর্মি কেন? বিকজ আফটার ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ডেড ইন 1920, অর্থাৎ ওই যে রেজিমেন্ট, সেই রেজিমেন্টটাকে ভেঙে দেওয়া হয়েছিল 1920 সালে। ওকে, ওই জন্য কিন্তু নজরুলকে কিন্তু আর্মি ত্যাগ করতে হয়েছিল। নেক্সট বলছে ইন হুইচ ম্যাগাজিন ওয়াজ দ্য পোয়েম, আর বলছে আনন্দময়ের আগমনী পাবলিশড। দেখো দ্য পোয়েম আনন্দময়ের আগমনী ওয়াজ পাবলিশড ইন ধূমকেতু, দেখো ধূমকেতু ম্যাগাজিনে কিন্তু প্রকাশিত হয়েছিল। ডিএটা দেখো হোয়াই ডিড নজরুল স্টার্ট ফাস্টিং, তাকে বলছে তোমার নজরুল কেন উপবাস শুরু করেছিল? তা বলছে নজরুল স্টার্টেড ফাস্টিং বিকজ ইট ওয়াজ আ ওয়ে অফ প্রোটেস্টিং আগেন্স্ট দ্য টর্চার অফ দ্য ব্রিটিশ, অর্থাৎ ব্রিটিশদের যে ক্রুয়েলটি, নিষ্ঠুরতা, তার আগেনস্টে তার একটা নিজস্ব এই পন্থা ছিল একটা প্রতিবাদের পন্থা, ঠিক আছে, ওই একটা প্রতিবাদের উপায় বলতে পারো। ওকে, এই কারণে কিন্তু নজরুল ইসলাম ফাস্টিং করা আরম্ভ করেছিল। দেখো নেক্সট কি রয়েছে অ্যাক্টিভিটি, আমরা 7 দিকে খেয়াল করব। দেখো আন্ডারলাইন দ্য অ্যাডভার্বস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, এই যে 8টি সেন্টেন্স রয়েছে অ্যাডভার্বগুলিকে কিন্তু তোমাকে আন্ডারলাইন করতে হবে। অ্যাডভার্ব অফ ম্যানার, টাইম এবং প্লেস। ওকে, আন্ডারলাইন করার পরে দেখো অ্যাক্টিভিটির সাথে কিন্তু সেগুলো কিন্তু এই কলামে কিন্তু তোমাকে বসাতে হবে। দেখো এক একটা খেয়াল করো, নাও আই উইল গো টু স্কুল, তাহলে দেখো অ্যাডভার্ব অফ টাইম কোনটা? দেখো এই যে নাও কথাটা। ওকে, নেক্সট বলছে হি স্যাট বিসাইড মি, দেখো অ্যাডভার্ব অফ প্লেস কোনটা? দেখো বিসাইডটা। ওকে, হাউ উইল হি উইল ওয়াচ আ প্লে টুমরো, দেখো টুমরোটা সময় বোঝাচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। সি ইগারলি ওয়েটেড ফর দ্য রেজাল্ট, দেখো ইগারলি কথাটা হবে অ্যাডভার্ব অফ ম্যানার। দ্য ট্রেন মুভড স্লোলি, দেখো স্লোলিটা হবে অ্যাডভার্ব অফ ম্যানার। দেখো উই ওয়ান দ্য ম্যাচ ইয়েস্টারডে, ইয়েস্টারডেটা কী বোঝাচ্ছে? অ্যাডভার্ব অফ টাইম। কাম হেয়ার অর্থাৎ অ্যাডভার্ব অফ প্লেস, দেখো হেয়ারটা। আই শ্যাল গ্ল্যাডলি ডু ইট, দেখো গ্ল্যাডলি অ্যাডভার্ব অফ ম্যানার। ওকে, দেখো এইগুলোই কিন্তু এই যে অ্যাক্টিভিটির সাথে বি রয়েছে সেগুলি অ্যাডভার্ব অফ টাইম, ম্যানার এবং প্লেসের কলামে আমাকে লিখতে হবে। আশা করি বোঝা গিয়েছে। তাহলে আমরা এরপরে দেখো অ্যাক্টিভিটি 8টা খেয়াল করব। ঠিক আছে, কি বলছে? লেটস লার্ন হাউ টু পেইন্ট পটস, পটকে কীভাবে পেইন্ট করবো সেই সম্পর্কে কিন্তু আমাদের লিখতে হবে। কীভাবে লিখতে হবে? এই দেখো এই যে নিচে হেল্প বক্স রয়েছে এইগুলি ব্যবহার করে আমাকে সেন্টেন্সগুলি লিখতে হবে। কি বলছে? অ্যাট ফার্স্ট আ পট ওয়াজ, কি বলছে? বট, প্রথমে একটা পটকে কিন্তু কেনা হলো। ইট ইজ ওয়াশড, কি বলছে? উইথ ওয়াটার, এটা জল দিয়ে ধোয়া হলো। দেখো দেন কথাটা যুক্ত করা হয়েছে। তারপর কি নেক্সট? ইট ইজ ড্রাইড ইন দ্য সান, তারপরে সূর্যের আলোতে শুকনো হলো। দেয়ার আফটার, তারপরে ইট ইজ পেন্টেড, এটা পেন্ট করা হলো। দেখো অ্যাট লাস্ট, অবশেষে কি বলছে? দেখো পলিশড ইজ অ্যাপ্লাইড টু মেক দ্য সারফেস শাইনি, দেখো পালিশ করা হলো এর উপর ভাগটাকে শাইন করার জন্য। আশা করি বোঝা গিয়েছে। দেখো অ্যাক্টিভিটি 9 দিকে খেয়াল করো। রাইট 8 সেন্টেন্সেস অ্যাবাউট, কি বলছে? চাইল্ডহুড অফ রবীন্দ্রনাথ ট্যাগর, দেখো রবীন্দ্রনাথ ট্যাগরের শৈশব, সেই শৈশব সম্পর্কে আমাকে 8খানা বাক্য লিখতে বলছে। এখানে কিছু পয়েন্টস দেওয়া রয়েছে। দেখো কি বলছে? বর্ন অন 8 মে 1861, কি বলছে? ডিডন্ট এনজয় ফর্মাল স্কুলিং, দেখো আমরা যেমন স্কুলে গিয়ে শিক্ষা লাভ করি তেমনটা উনি জাননি, ফর্মাল যে বিধিসম্মত সেই শিক্ষা উনি লাভ করেননি। সে শিক্ষা কোথায় লাভ করেছে? বাড়িতে। ওয়াজ টট অ্যাট হোম, দেখো বাড়িতে কিন্তু শিক্ষা লাভ করেছিলেন। ম্যাথামেটিক্স টিচার ওয়াজ, কি বলছে? আগরবাবু। দেখো ইউজ টু প্লে ইন দ্য বারান্দা, দেখো বারান্দায় খেলতো, কে খেলতো? রবীন্দ্রনাথ ট্যাগরের কথা বলা হয়েছে। রোল প্লেয়িং অ্যাজ এ টিচার, মানে শিক্ষক হিসেবে নিজে একটা রোল প্লে করতেন। দেখো বলছে টট দ্য রেলিং বার্ডস অ্যাজ ইফ দে ওয়ার স্টুডেন্টস, দেখো রেলিং বার্ডদেরকে টিচ করতেন বা তাদেরকে স্টুডেন্ট হিসেবে। তারপরে দেখো কনক্লুশন, এই কি বলছে? হিন্টস ব্যবহার করে কিন্তু আমাদের এই রাইটিংটা লিখতে হবে। চলো আমরা লিখি। দেখো তাহলে টাইটেল একটা দিয়েছি, দ্য চাইল্ডহুড অফ রবীন্দ্রনাথ। দেখো এইখান থেকে কিন্তু এই পোর্শনটা কিন্তু আমি টাইটেল হিসেবে নিয়েছি। দেখো রবীন্দ্রনাথ ট্যাগর ওয়াজ বর্ন, কি বলছে? অন 8th মে 1861, দেখো বলছে 1861 সালে, কি বলছে? 8ই মে রবীন্দ্রনাথ ট্যাগর জন্মেছিলেন। হি ডিডেন্ট এনজয় ফর্মাল স্কুলিং, দেখো উনি কিন্তু বিধিসম্মত যে স্কুলিং, অর্থাৎ আমরা যেভাবে স্কুলে গিয়ে শিক্ষিত হই সেইভাবে কিন্তু উনি শিক্ষা লাভ করেননি। দেখো অ্যান্ড কি বলছে? মোস্টলি টট অ্যাট হোম বাই হিজ ফ্যামিলি মেম্বার্স, দেখো পরিবারের যে লোকজন তারাই কিন্তু তাকে শিক্ষা দিতেন পরিবারে। ওকে, হিজ ম্যাথামেটিক্স টিচার, তার যে অঙ্কের স্যার,
কি বলছে ওয়াজ আগর বাবু, ছিলেন কি আগর বাবু। দেখো হু অফেন ভিজিটেড টু টিচ হিম দ্য সাবজেক্ট, সে কিন্তু প্রায় ভিজিট করতেন তার পরিবারে এবং তাকে অঙ্ক জ্ঞান দিতেন। দেখো অ্যাজ এ চাইল্ড, শিশু হিসেবে দেখো ট্যাগর লাভ টু প্লে ইন দ্য বারান্দা অফ হিজ হোম, ট্যাগর কিন্তু শিশু হিসেবে তার বারান্দায় কিন্তু খেলতে পছন্দ করতেন। হি ইউজ টু ইমাজিন হিমসেলফ অ্যাজ আ টিচার, তখন নিজেকে কিন্তু বোধ করতেন একজন শিক্ষক হিসেবে। ওয়াইল প্লেইং, খেলা করতে করতে। প্রিটেন্ডিং দ্য রেলিং বার্ডস, কি বলছে ওয়ার হিজ স্টুডেন্টস, এবং ভান করতেন যে রেলিং বার্ডগুলো তার ছাত্র। ওকে, এভাবে কিন্তু উনি কিন্তু টিচিং করতেন। দেখো ডিউরিং দিস প্লে সেশন, অর্থাৎ এই খেলার সময়ে হি উড টিচ রেলিং বার্ডস অ্যাজ ইফ দে ওয়ার রিয়াল স্টুডেন্টস, সত্যিকারের স্টুডেন্ট হিসেবে রেলিং বার্ডদেরকে কিন্তু শিক্ষাদান করতেন। কি বলছে দিস চাইল্ডহুড এক্সপিরিয়েন্সেস, এই যে শৈশবের যে অভিজ্ঞতা, স্পার্কড হিজ লাভ ফর লার্নিং অ্যান্ড টিচিং, দেখো তার মধ্যে কিন্তু একটা অগ্নিসংযোগ করেছিল কিসে না, তো লার্নিংয়ের জন্য এবং টিচিংয়ের জন্য, শেখার জন্য এবং শিক্ষা দান করার জন্য। ওভারঅল হিজ প্লেফুল চাইল্ডহুড প্লেড আ সিগনিফিক্যান্ট রোল ইন শেপিং হিজ ক্রিয়েটিভ মাইন্ড অ্যান্ড লাভ ফর এডুকেশন। দেখো কি বলছে হিজ প্লেফুল চাইল্ডহুড, দেখো তার যে এই যে খেলাময় যে তার শৈশব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল কি ইন শেপিং হিজ ক্রিয়েটিভ মাইন্ড, তার যে সৃজনশীল যে মন এবং কি লাভ ফর এডুকেশন এবং শিক্ষার প্রতি যে অনুরাগ বা ভালোবাসা, এটা কিন্তু শেপ দিতে কিন্তু অনেকটাই সাহায্য করেছিল। এই হচ্ছে কি বলছি না তো আলোচ্য টেক্সট। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা হয় থাকে কমেন্টে জানাবে, আমি কিন্তু অবশ্যই তোমাদের রিপ্লাই দেবো। তোমরা টেক্সটটা পড়ার পর এই অ্যাক্টিভিটিগুলো রেডি করে নাও, তাহলে দেখবা পরীক্ষায় কিন্তু 100% কমন পেয়ে গেছো, কোনো সমস্যা কিন্তু আর হবে না। ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা লাইক দিলে অবশ্যই একটা লাইক দিও এবং চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই আমাকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জুগিও। ভালো থেকো, সুস্থ থেকো।